আচ্ছা, আহ, আমাদের সেশনালটা জাস্ট একটা ক্লাস হয়েছিল। হ্যাঁ, বাকি পোর্শনটা আমরা নেক্সট উইকের মধ্যে যতটুকু আগায় দেওয়া যায় শেষ করে তোমাদের প্রবাবল কুইজের ডেট সেট করছি আমি হচ্ছে 13 তারিখ। 13 তারিখের আগে at least এক সপ্তাহ সময় দিয়ে যতটুকু কভার হবে ততটুকুর উপরে কুইজ নেবো আর কি। ঠিক আছে। আম, আজকে শুধুমাত্র ওয়াটার ডিমান্ডটাই আমি দেখাবো। শুক্রবারে আমি হচ্ছে যে ওয়াটার সোর্সের প্রবাবল ওয়াটার সোর্স কি হতে পারে, তারপর হচ্ছে যদি আমি গ্রাউন্ড ওয়াটারটাকে সোর্স হিসেবে ইউজ করি, তার জন্য যদি আমার ওয়েল ইউজ করতে হয় গ্রাউন্ড ওয়াটারটা উত্তোলন করার জন্য, সেটা ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে। তো আমাদের এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট যেটা গিয়েছে যে আমাদের ফুল জিএসটিউ ক্যাম্পাসের জন্য আমরা আহ প্রথমে একটা রিকনেসেন্স সার্ভের উপর বেস করে প্রেজেন্ট কন্ডিশন কি আছে এটা আইডেন্টিফাই, দেন নেক্সট ওয়াজ যে ডিফারেন্ট ফুল ক্যাম্পাসের লেআউট এবং ফুল ক্যাম্পাসের ডিফারেন্ট জোন একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ রেসিডেন্সিয়াল কমন সার্ভিসের উপর বেসিস করে প্রেজেন্ট পপুলেশন সেটা অর্গানোগ্রাম থেকে পেয়ে যাওয়া, তারপর হচ্ছে 10 বছর পরে ডিপেন্ডিং অন একটা সার্টেন গ্রোথ ফ্যাক্টর ধরে 10 বছর পরে কত হতে পারে, 20 বছর পরে পপুলেশন কত হতে পারে, এতটুকু পর্যন্ত আমরা করে আসছি। ঠিক আছে, একটু আবার রিভিউ করে গ্রুপ ওয়াইজ রিপোর্ট সাবমিশন ছিল আমাদের, প্রিপেয়ার করা হয়েছে। এর পরের পার্টটা যেটা যে আমার এই পপুলেশনের জন্য যে এক্সিস্টিং পপুলেশন তার ডিমান্ড মিট করার জন্য 10 ইয়ার পরে যে যে ডিমান্ডটা ক্রিয়েট হবে সেটা মিট করার জন্য এই পপুলেশনের যে আমার ওয়াটার ডিমান্ড, সেই পরিমাণ ওয়াটার ডিমান্ড মিট করার জন্য আমার কি ওয়াটার সাপ্লাই আমার কি প্রদান করতে হবে এবং সেটার জন্য আমার ডিমান্ড কতটুকু আসছে এটা ডিটারমাইন করা জরুরি। সো দ্যাট ইজ হচ্ছে আজকের যে পোর্শনটা সেটা, যে আমার প্রেজেন্ট পপুলেশন, ফিউচার পপুলেশন মানে গ্রোথের উপর বেসিস করে ফিউচার পপুলেশন, এই দুই ধরনের জন্য আমার ওয়াটার ডিমান্ডটা কত হতে পারে সেটা আইডেন্টিফাই করা। ঠিক আছে। এখন এই ওয়াটার ডিমান্ড বা ওয়াটার রিকোয়ারমেন্টটাকে বিভিন্ন ভাগে ক্লাসিফাই করা যায় ডিপেন্ডিং অন তুমি কোন জায়গার জন্য ডিজাইন করছো এর উপর। যেমন তুমি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি, যেমন এখানে যেটা দেওয়া আছে 5টা ধাপ, সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য। ধরো যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যানারি, এটা মেইনলি ট্যানারির জন্য দেখানো, একটা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যদি ফুল আমাকে ডিমান্ড ক্যালকুলেট করতে হয়, সো দ্যাট প্রতি আমাকে যে জোন গুলো আমার থাকবে, রেসিডেন্সিয়াল জোন আছে ডিপেন্ডিং অন বিভিন্ন ওয়ার্কার ক্লাস অনুযায়ী, দেন ইউ হ্যাভ দ্য ইন্ডাস্ট্রিয়াল যেখানে আমার প্রোডাকশন হয়। ঠিক আছে, ট্যানারির ক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিতে আমার ওয়াটার ডিমান্ড কিভাবে, একটা হচ্ছে প্রোডাকশন থেকে আসতে পারে, প্লাস যে মানুষগুলো প্রোডাকশনের কাজে তোমার নিযুক্ত তাদের ডেইলি ইউজের জন্য যতটুকু ওয়াটারের প্রয়োজন হয় সেটা, এই দুটার কম্বিনেশন। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জোনটা বিল্ডিং গুলো আছে সেখানে অকুপেন্টদের জন্য যে ওয়াটার ডিমান্ড সেটা, কমন সার্ভিস দ্যাট মিনস স্কুল হতে পারে, দেন ইউ হ্যাভ একটা শপিং মল, শপিং এরিয়া যেটা আছে সেটা, দেন আমাদের মস্ক আছে, আহ, তারপর যদি একটা এডুকেশনাল ক্যাম্পাসের মধ্যে চিন্তা করি সেখানে আমার একটা লাইব্রেরি হতে পারে। যে জায়গা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত, এই ধরনের কমন সার্ভিসের এরিয়ার জন্য আমার একটা সার্টেন ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করতে হবে। এই চারটা। দেন 5 নাম্বার বা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফায়ার ফাইটিং। যদি আগুন লাগে, প্রবাবল আগুন লাগার ঘটনার কথা ইয়া করে তোমার এডিকুয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার সাপ্লাই থাকতে হবে উইদিন দ্য বিল্ডিং অ্যাজ ওয়েল, মানে প্রতিটা জোনের উইদিন দ্য বিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ, যদি তোমার খুব বড় ধরনের ফায়ার ইনসিডেন্ট হয় তখন বিল্ডিং এর অভ্যন্তরে এরিয়া দিয়ে তো পুরো তুমি আগুনটা নিভাতে পারবে না। দেন ইউ নিড টু প্রোভাইড ফ্যাসিলিটিস যেটা তোমার আমার যে ফায়ার সার্ভিস আসবে, ফায়ার সার্ভিসের যে ওয়াটার সাপ্লাইয়ের প্রয়োজন হয় যেটাকে আমরা ফায়ার হাইড্রেন্ট বলি, ওই ফায়ার হাইড্রেন্টের এডিকুয়েট ইয়াটাও আমাকে ক্যালকুলেট করতে হবে যে ওয়াটার ডিমান্ডটা কত, সেটা পড়বে এই ফায়ার ডিমান্ডের মধ্যে। এই 5 ধরনের, এটা এটা ধরো একটা ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য। যদি আমি এখন আসি, যদি একটা ক্যাম্পাস এরিয়া হতে পারে, ক্যাম্পাস এরিয়ার কি ক্যাম্পাস এরিয়া কি কি প্রবাবল কোন কোন জোনের জন্য বা কোন কোন ওয়াটার ডিমান্ড আমি ভাগ করতে পারি,
ক্লাসিফাই করতে পারি। প্রথম একটা আসবে হচ্ছে আহ যে কোনো একটা এডুকেশনাল ক্যাম্পাসে ধরো রেসিডেন্সিয়াল একটা যে জায়গায় রেসিডেন্সিয়াল মধ্যে একদম টপে একটা থাকবে সে ভিসির জন্য, প্রো ভিসিদের জন্য, মানে যারা হচ্ছে টপ আমার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছে। দেন শিক্ষকদের জন্য একটা রেসিডেন্সিয়াল, কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা রেসিডেন্সিয়াল। এই বিভিন্ন রেসিডেন্সিয়াল জোনের জন্য ওয়াটার ডিমান্ড কিরকম হবে সেটা, এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আর ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ডের বিষয়টা আসবে না। একটা ইয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ডটা আসবে না, থাক। এর বদলে আসবে কোনটা এই জায়গায় আসতে পারে, যেটা আমি কমন সার্ভিসে আগে ইনক্লুড করতেছিলাম যে স্কুলের জন্য, সেই জিনিসটাই আমার এখানে বলতে কমন সার্ভিসের বদলে একটা কি বলে মেইন সার্ভিস হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমার এই একাডেমিক পারপোজে বা একাডেমিক বিল্ডিং এ সেখানে তো আমার প্রায় বলতে পারো দিনের একটা সার্টেন অ্যামাউন্ট 9টা থেকে 5টা বা 4টা পর্যন্ত তো হচ্ছে স্টুডেন্ট, টিচার, কর্মকর্তা সবাই অকুপাই করে থাকে এবং তারা ওয়াটার ইউজ করে বিভিন্ন পারপাজে। তারপর তোমার ল্যাবের কাজের ক্ষেত্রে ওয়াটার ইউজ হয়। সো সেসব ইয়ে করে সেই একাডেমিক এরিয়া বা একাডেমিক জোনের জন্য আমার যে ওয়াটার ডিমান্ডটা থাকবে সেটা, এটা একটা, এটা আসবে সেকেন্ড আমাদের এই ক্যাম্পাস ইয়ার জন্য, ঠিক আছে। আহ ক্যাম্পাস জোন বা একাডেমিক জোন যেটা বলো। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ জোন যেটা, সেটার জন্য একটা সার্টেন ওয়াটার ডিমান্ড। দ্যাট মিন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা যে অংশগুলো থাকে, উইচ ক্যান বি হোয়াট, মেইনটা হচ্ছে যে তোমার ভিসির কার্যালয়, প্রভিসির কার্যালয়, তারপর হচ্ছে আদার সার্ভিসেস যেগুলো, যেখানে তোমার ব্যাংকের সার্ভিস, দেন না ব্যাংক না সরি, তোমার হচ্ছে রেজিস্টার সার্ভিস, তারপর হচ্ছে অর্থ দপ্তর, প্রকৌশল দপ্তর, এই সবগুলো হচ্ছে এই প্রতিটা দপ্তরে আমার যে এডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার প্রয়োজন অবশ্যই সাপ্লাই করতে হবে ফর যে পপুলেশনটা আছে তার জন্য, সেটা পড়বে আমার থার্ড ইয়ার। কমন সার্ভিসের মধ্যে কি কি পড়বে যদি আসি, প্রথমেই আসবে হচ্ছে আমার মস্কে, মস্কে আমার কতটুকু দিতে হবে সেটা। তারপর আমার যে কি বলো শপিং মল বা হচ্ছে ইয়ে এরিয়া আছে, ওই শপিং এরিয়ার জন্য একটা সার্টেন ইয়া থাকবে যেটা সবাই মোটামুটি ইউজ করে। তারপর আরেকটা হতে পারে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া আমার কতটুকু ওয়াটার ডিমান্ড আসবে। দেন উই হ্যাভ দ্য লাইব্রেরি। আর আরেকটা লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাংক আর আদার সার্ভিস যেগুলো আছে, যেটা সবাই ইউজ করে আর কি, ঠিক আছে। এই 5টা ইয়াতে ভাগ করা যেতে পারে এবং এই 5টা ইয়ার মধ্যে আমার পপুলেশন কত এবং সেই পপুলেশন অনুযায়ী আমার ওয়াটার ডিমান্ড কতটুকু হবে সেটা আইডেন্টিফাই করা। আর লাস্টে অবশ্যই ফায়ার ফাইটারের যেটা আছে সেটা। এখানে একটা কথা বলছে যে ওয়াটার রিকোয়ারমেন্ট ফর কমন সার্ভিস শুড বি ক্যালকুলেটেড অন বেসিস অফ অপারেটিং আওয়ার, অকুপেন্সি টাইপ, কতক্ষণ চলতেছে, অকুপেন্সি টাইপ কি, তারপর হচ্ছে নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ইচ টাইপ অফ সার্ভিস এরিয়া, মস্কে কতজন আছে, কতজন অকুপাই করতে পারে, শপিং এরিয়া কতজন অকুপাই করতে পারে, ক্যাফেটেরিয়া কতজন অকুপাই করতে পারে, এভরিথিং, ঠিক আছে। এবং প্রতিটার জন্য যে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন, একটা সার্টেন অ্যাজাম্পশন যে এত আমি সার্টেন ফ্যাক্টর ধরে হচ্ছে আমার ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করবো, আমরা একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখবো সেখান থেকে দেখি, ঠিক আছে, সেখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা কন্ডাক্ট করি। এখন ওয়াটার ডিমান্ড যখন ক্যালকুলেট করব, প্রথমেই যেটা আসছে যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য বলছে ডিপেন্ডিং অন অকুপেন্সি টাইপ সিলেক্ট পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন বেসড অন বিএনবিসি এখানে বিএনবিসি 2006 বলছে, এটা সম্ভবত একটু চেঞ্জ করছে। আমরা বিএনবিসি 2020টা একটু দেখার চেষ্টা করবো বা এটাই ইউজ করো আপাতত, অবশ্যই 2006 ইউজ করো। আমার জানার মতে খুব বেশি ওইভাবে চেঞ্জ করে নাই। এটার টেবিলটা কি আমি একটু যদি যাই নিচের দিকে, এই যে এ থেকে ডি পর্যন্ত আমার কিছু টেবিল আছে, যেটা আমার ওয়াটার কনজাম্পশন ফর ডোমেস্টিক পারপোজ রেসিডেন্সিয়াল বিল্ডিং এ সেটা দেওয়া আছে। এ যেটা দেওয়া আছে এটা তোমার সিটিজ এবং বিগ ডিস্ট্রিক্ট টাউনের জন্য, তোমার বাসা বাড়িতে হাই ইনকাম গ্রুপ, মিডল ইনকাম, লো ইনকাম, সে অনুযায়ী হচ্ছে তোমার ওয়াটার কনজাম্পশন কতটুকু ধরতে হবে, 260, 200, 180, এই রেঞ্জের মধ্যে। ফুল ফ্যাসিলিটি, রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি। ফুল ফ্যাসিলিটিটা কি, তোমার সকল অকুপেন্ট যে কোনো কাজের পারপোজে যখন ওয়াটার ইউজ করতে পারবে, দ্যাট ইজ ওয়ান। রেস্ট্রিক্টেডটা হচ্ছে স্পেসিফিক কাজের জন্য যখন ইউজ করতে পারবে, এছাড়া না।
দ্যাট ইজ হচ্ছে রেস্ট্রিকটিভ ফ্যাসিলিটির জন্য আর কি। ঠিক আছে, ফুল ফ্যাসিলিটির এই যে আমার ওয়াটার ডিমান্ডটা আছে এর মধ্যে 25% হট ওয়াটারের ইনক্লুড করা ছিল। এখন কথা হচ্ছে আমাদের দেশ যেটা, বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ তো হচ্ছে আমার কান্ট্রি, গরমের দেশ। এখানে আসলে হট ওয়াটারের ওইভাবে আমাদের প্রয়োজন পড়ে না। সো এই জন্য বলতে পারো তুমি যদি এটা ডিসক্লুড মানে কি বলে এক্সক্লুড করতে চায়, অনেকে অনেক সময় এটাকে এক্সক্লুড করে ওয়াটার কনজাম্পশনের রিকোয়ারমেন্টটা ক্যালকুলেট করে। ঠিক আছে, এটা। এরপরে আছে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট টাউনের ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের ডুয়েলিং ক্যাটাগরি, অফিসার কোয়ার্টার আছে, এই যে ক্যাটাগরি আছে, প্লাস হচ্ছে তোমার কোন গ্রুপের জন্য, সিঙ্গেল ফ্যামিলি, উইথ গার্ডেন, উইদাউট গার্ডেন। ঠিক আছে, রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি, ফুল ফ্যাসিলিটি, সেটা অনুযায়ী। এরপরে যদি ভিলেজ এরিয়া যাই সেটা হচ্ছে সি। এছাড়া অন্য যে কোনো, যেমন হোস্টেল হতে পারে, বোর্ডিং হাউস হতে পারে, সেটা পরে আমার এই ক্যাটাগরির মধ্যে। নাম্বার ওয়ান, হোটেল যদি হয় সেটা হচ্ছে যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। এডুকেশনাল ফ্যাসিলিটিস এবং স্কুল, প্রি স্কুল আর এডুকেশনাল ফ্যাসিলিটি দুটো আলাদা। বা প্রি স্কুলে বাচ্চাদের জন্য চিন্তা করে আর কি। ঠিক আছে, সো এডুকেশনাল ফ্যাসিলিটির জন্য একরকম, চিলড্রেন্স কেয়ার মানে ডে কেয়ার সেন্টার যদি ধরো সেটার জন্য একটা, হেলথ কেয়ার সেন্টার হসপিটালের জন্য, তারপর অ্যাসেম্বলি, লার্জ একটা অ্যাসেম্বলি যদি থাকে সেটা, আর অফিস, শপ, মার্কেট, তারপর হচ্ছে এই অনুযায়ী হচ্ছে বিভিন্ন অকুপেন্সি ক্যাটাগরি ওয়াইজ তোমার এখানে ফুল ফ্যাসিলিটির দেওয়া আছে। ঠিক আছে, এই ডিটাই তোমাদের ক্ষেত্রে মেইনলি বেশিরভাগ কাজে লাগবে। শুধুমাত্র রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কিছু কাজে আসবে, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে তুমি সিঙ্গেল হাই ইনকাম না নিয়ে এই যে অফিসার্স কোয়ার্টার বা এই যে এইটা নিয়ে 2000 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট, ছোট বা কম, এটা ধরে মিডিল ইনকাম গ্রুপ, এটা ধরে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য পোর্শন যেটা সেটার জন্য করতে পারো। বাট বাকি যে আছে, হোস্টেল আছে, মেস আছে, এডুকেশনাল পোর্শনটুকু আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বিল্ডিং আছে, শপ এবং মার্কেট, সেটার জন্য এটা। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, দ্যাট মিনস তোমার হচ্ছে কি বলে মস্কের জন্য তুমি যদি ধরো লার্জ অ্যাসেম্বলি, স্মল অ্যাসেম্বলি, সে অনুযায়ী অ্যাসেম্বলি বলতে যদিও তোমার ওই যেখানে মানুষজন বসে সেটা অনুযায়ী বোঝাচ্ছে যদিও। ঠিক আছে, সেটা একটা। স্পোর্টস ফ্যাসিলিটি হচ্ছে জিমের কথা, আমাদের তো জিম নাই। তো জিম থাকলে জিমের জন্য হচ্ছে আমার আলাদা করে নিতে হতো। সেটা এই জিনিসগুলো মোটামুটি এই যে এক, দুই, তারপর হচ্ছে বিগ হসপিটাল না, আমাদের হচ্ছে জাস্ট নর্মাল হচ্ছে নর্মাল মেডিকেল ফ্যাসিলিটি বা স্মল হাসপাতাল একটা নিতে পারি, সেটা আছে। তারপর হচ্ছে আমাদেরটা হলো অফিস, স্মল শপ, মার্কেট, তারপর হচ্ছে এসেনশিয়াল সার্ভিস। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পার্টিকুলার যে ক্যাম্পাসের জন্য আমরা ডিজাইন করতেছি সেখানে এই ইয়েগুলা কাজ লাগবে আর কি। ঠিক আছে, আমার এটা হচ্ছে ওয়াটার, যতটুকু আমার হচ্ছে ওয়াটার কি বলে রিকোয়ারমেন্ট সেটা পার ক্যাপ। এখানে দেখো এলপিসিডি তে আছে, এটা হচ্ছে লিটার পার ক্যাপিটা পার ডে, মানে প্রতিদিনে প্রতি মানুষের হিসাবে কত লিটার পানির প্রয়োজন হইতে পারে। ঠিক আছে, সো তার মানে এটাকে আমার ডেইলি এভারেজে নিয়ে আসতে হলে কতজন মানুষ আছে এই পার্টিকুলার ফ্যাসিলিটিটা অকুপাই করে, সেটা আমাকে ডিটারমাইন করে বের করতে হবে। ওই যে আমরা পপুলেশন ডিটারমিনেশন করছি সেটার সাথে জাস্ট এই এলপিসিডির যে ভ্যালুটা 135 বলো, 20 আসে, 180 আসছে, যাই আসে, এটাকে গুণ দিলে পার ডে তে কত লিটার আমার ওয়াটার রিকোয়ারমেন্ট আসতেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। দ্যাট ইজ দ্য এভারেজ ওয়াটার রিকোয়ারমেন্ট ফর যে কোনো এরিয়ার জন্য আর কি, যদি ধরি আর কি। ঠিক আছে, ভালো কথা। আমরা যেটা পাচ্ছি ওয়াটার রিকোয়ারমেন্ট, তার সাথে এই যে ওয়াটার কনজিউমিং পপুলেশন গুণ দিলে এই লিটার পার ডে তে আমাদের যে ওয়াটার কনজাম্পশনের রেটটা সেটা পাই। এখন আমরা যেটা নিচ্ছি সেটা হলো এভারেজ ওয়াটারের, এভারেজ কতটুকু ওয়াটার লাগতে পারে পার পার্সন সেটা ধরে। এখন এভারেজ ডিমান্ড ধরে যদি আমি ওয়াটার সাপ্লাইটা ডিজাইন করি, সমস্যা যেটা হবে, সবসময় তো ওয়াটারের ডিমান্ড আমার সেম থাকে না। দিনের ঘন্টার ওপর বেসিস করে হচ্ছে আমার ওয়াটারের কনজাম্পশনের যে রিকোয়ারমেন্টটা সেটা চেঞ্জ হয়। যেমন এখানে একটা গ্রাফ দেখানো আছে,
যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দিনের সাথে ধরলে কিভাবে পিক আওয়ারলি ডিমান্ডটা তোমার চেঞ্জ হতে থাকে। এখানে ওই এভারেজ ডেইলি ডিমান্ডের 40%, আবার পিক আওয়ারের সময় দেখো প্রায় 1.6 টাইম হয়ে যায় আর কি। ঠিক আছে, সো তার মানে আমি যদি এভারেজ ওয়াটার ডিমান্ড ধরে আমার ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ডিজাইন করি, সমস্যা যেটা আমার, যে ওয়াটার যে ডিমান্ডটা আছে, পিক আওয়ার ডিমান্ড যেটা আছে সেটা আমার কিন্তু পূরণ করা পসিবল হবে না। তার জন্য যেটা করতে হবে, আমি এইখান থেকে যে কনজাম্পশনের ভ্যালুটা পাবো বা এলপিসিডির যে ভ্যালুটা আছে, এটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ দিতে হয়, যেটাকে বলা হয় পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টরের কাজটাই হচ্ছে আমার এই এভারেজ যে ডিমান্ডটা আছে এটারে পিক আওয়ারের ডিমান্ডে কনভার্ট করে নিয়ে যায়। টিপিক্যাল কিছু পিক ফ্যাক্টরের এখানে রেঞ্জ দেওয়া আছে, এটাই আমরা ইউজ করতে পারি। যে রেসিডেন্সিয়াল জোনের জন্য 2.5, ইন্ডাস্ট্রিয়ালে হচ্ছে 1.4। এভারেজটাকে 2.5 দ্বারা গুণ দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ জোনেরটারে 1.4 বলছে, এটাকে একটু বেশি করে 1.5 ধরে নিতে পারো। কমন ফ্যাসিলিটি জোনকে 4 বলছে। ঠিক আছে, কমন ফ্যাসিলিটি জোনকে চার চার বলছে কারণ একটা স্পেসিফিক সময়ে কিন্তু মানুষের চাপ বেড়ে যায়। ক্যাফেটেরিয়ার ক্ষেত্রে ধরো কোন সময় চাপ বাড়বে, দেখা যায় দিনের জাস্ট 2 সময়ে যে ওখানে একটু চাপ বেশি থাকবে। মসজিদের কথাও যদি চিন্তা করো, কোন সময় থাকবে, দেখা যায় দিনে শুধুমাত্র 5টা সময়ে কিন্তু মসজিদের অকুপেন্সিটা হাই অ্যামাউন্ট হবে। ঠিক আছে, এই জন্য কমন ফ্যাসিলিটি জোনের জন্য 4 এই হিসাবে ইনক্লুড করা আছে। সো তোমাদের ক্যালকুলেশনের জন্য তোমরা 3 থেকে 4 এই ভ্যারিয়েশনে ইউজ করতে পারো, ডিপেন্ডিং অন ফ্যাসিলিটি অনুযায়ী। ঠিক আছে, 3 থেকে 4 এই রেঞ্জে। আর ফায়ার ফাইটিং এর জন্য এটা ফ্যাক্টর নর্মালি একটাই, পিক আওয়ার এটার হচ্ছে জাস্ট একটা সময় অকারেন্স হবে এইটা ধরে, এই জন্য এটার আর কোনো পিক আওয়ার ডিমান্ড নাই, যা আছে সেটাই। জাস্ট ফায়ার ইনসিডেন্টের সময় আমার যতটুকু পানির প্রয়োজন হয় সেটাই, এটার কোনো পিক আওয়ার ডিমান্ডের ইয়া নাই আর। ঠিক আছে, এডুকেশনাল পোর্শনের জন্য যদি আমি চিন্তা, যেটা হচ্ছে কমন ফ্যাসিলিটি জোনের জন্য যে পড়ে, আমাদের যদি একাডেমিক বিল্ডিং এর জন্য আমরা এস্টিমেট করতে যাই, আই উইল সাজেস্ট যে তোমরা পিক ফ্যাক্টরের ভ্যালু আড়াইয়ের বেশি, 3 বা 4 এই রেঞ্জে ধরার ইয়ে করলো, এটা একটু ঠিক আছে তো, ধরে হচ্ছে আমরা ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করতে পারি। এরপরে তোমার পিক ফ্যাক্টর গুণ দিবা এলপিসিডি, তোমার হচ্ছে এলপিসিডির সাথে তুমি পপুলেশন গুণ দিচ্ছ, দেন ইউ নিড টু মাল্টিপ্লাই দ্য পিক আওয়ার ফ্যাক্টর, দেন ইউ নিড টু মাল্টিপ্লাই দ্য টাইম ফ্যাক্টর। টাইম ফ্যাক্টরটার প্রয়োজন কেন পড়তেছে? টাইম ফ্যাক্টরটার প্রয়োজন পড়তেছে কারণ দিনের সবটা সময়ে তোমার ওই ফ্যাসিলিটিটা, যেমন ধরো একটা রেসিডেন্সিয়াল জোন যদি ধরি, একটা বাসা 24 ঘন্টা কেউ না কেউ অকুপাই করে আছে, তার মানে 24 ঘন্টা যেন ওয়াটার সাপ্লাই আমার নিরবিচ্ছিন্ন থাকে, ডিমান্ড আমার যাতে মিট করতে পারে, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো তো ওইটার জন্য আমার হলো কি বলবো, টাইম ফ্যাক্টর যদি ধরি, টাইম ফ্যাক্টর মেইনলি বের করা হয় 24 ঘন্টা টোটাল, একটা দিনে টোটাল টাইম 24 ঘন্টা, আর তোমার অকুপাইড সময় কতটুকু সেখান থেকে। ঠিক আছে, অকুপাইড টাইম কতটুকু দিনের, সেটার সাপেক্ষে। ঠিক আছে, তো রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য যদি ধরি, রেসিডেন্সিয়াল এরিয়া তোমার 24-24টা ঘন্টায় অকুপাই থাকে, তার মানে টাইম ফ্যাক্টর তার জন্য 1। আচ্ছা, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কথা যদি ধরি, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিনের 9টা থেকে 4টা এতটুকু অংশেই শুধুমাত্র ধরো অকুপাই থাকে। ঠিক আছে, হ্যাঁ ধরো হচ্ছে 7 ঘন্টা বা 6 ঘন্টা অকুপাই থাকে, তাহলে ওই ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বা হচ্ছে ওই বিল্ডিং এর জন্য তুমি 24কে 6 দিয়ে ভাগ দিয়ে যে তোমার ফ্যাক্টরটা আছে সেটা হলো তোমার টাইম ফ্যাক্টর। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য অনেক সময় দিনের শিফটে অনেকে কাজ করে, রাতের শিফটে কাজ করে। সো 2 শিফট ধরে, ইচ শিফটে 8-8 ঘন্টা ধরলে সেই হিসেবে এই যে 8 × 2 করার মেইন কারণটা হচ্ছে সেটাই, 2 শিফটে আলাদা আলাদা হয়তো মানুষ কাজ করতেছে দিনে এবং রাতে, সেই জন্য আর কি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ধরলে। আর ইন্ডাস্ট্রিয়াল জোনটা যদি আমরা না ধরি, আমাদের পার্টিকুলার ইয়ার ক্ষেত্রে যদি ধরি, অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমিক ইয়ার ক্ষেত্রে ধরো 9টা থেকে 4টা বা 9টা থেকে 5টা, এই সময়টা ধরে আমার যতটুকু টাইম ফ্যাক্টর আসে আর কি, তাহলে কত, 10, 10, 11, 12, 1, 2, 3, 4, 5টা পর্যন্ত ধরলে 8 ঘন্টা, না ধরলে হচ্ছে তোমার 7 ঘন্টা।
4টা পর্যন্ত যদি ধরো তাহলে হচ্ছে 7 ঘন্টা ধরে। 5টা পর্যন্তই ধরো, ধরে হচ্ছে টাইম ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে দেখো 6 দ্বারা ভাগ করছে, তুমি 7 বা ইয়ে দিয়ে করতে পারো, গেল। ঠিক আছে, এইটা দিয়ে গুণ করে আমার আলটিমেটলি পার ডে তে ওয়াটার ডিমান্ড কতটুকু সেটা আমাকে ডিটারমাইন করে বের করতে হবে। ঠিক আছে, এবং টেবিলটা আমি কিভাবে তৈরি করব? ধর হচ্ছে আমার বিল্ডিং এর এখানে একটা টেবিলের ইয়া দেওয়া আছে, আমি আরেকটা ইয়া দেখাচ্ছি সেই ফরম্যাটে তৈরি করো আর কি। তোমার টেবিলে অবশ্যই থাকবে তোমার এই যে বিল্ডিং এর অকুপেন্সি টাইপের উপর বেসিস করে পার ক্যাপিটা কনজাম্পশন কতটুকু, কত ঘন্টা ডিউরেশন তোমার অকুপাইড থাকবে সেটা, তারপর হচ্ছে তোমার পিক ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পার ডে তে পিক আওয়ারের ডিমান্ড, তারপরে হচ্ছে 10 বছর পরের পপুলেশন কাউন্টার করে সেটা যতটুকু ডিমান্ড আসবে সেটা। ঠিক আছে, এটা এটা পপুলেশনটা দেওয়া আছে, সরি, পপুলেশন। তারপর হচ্ছে পপুলেশনের সাথে তুমি যদি এভারেজ ডিমান্ড গুণ দাও, তারপর হচ্ছে পিক আওয়ার, এই যে 10 বছর পরে তোমার পিক আওয়ারের ডিমান্ড কত হবে, 20 বছর পরে পিক আওয়ারের ডিমান্ড কত হবে। এই তিনটা জিনিস মেইনলি আমাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে এলপিসিডির সাথে কত ডিউরেশন থাকতেছো, এই এলপিসিডি মানুষ কতজন, এই মানুষ দ্বারা গুণ করে পার ডে তে কতটুকু লিটার আমার ইয়ে হচ্ছে সেটাকে গুণ দিব পিক ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর দিয়ে পাবো হচ্ছে প্রেজেন্ট ডে তে কত। 10 বছরের পপুলেশন দিয়ে গুণ দিলে পাবো 10 বছর পরে আমার পিক ইয়া কত হবে। আর 20 বছরের জন্য হলে 20 বছরে আমার পিক টাইমে কতটুকু ওয়াটার ডিমান্ড হবে সেটা। এই তিনটা জিনিসই আমাকে মেইনলি ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য বলা আছে যে, একটা কথা বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল জোনে 2 ধরনের ওয়াটার তোমার প্রয়োজন হবে, একটা প্রোডাকশনের কাজের জন্য, একটা পার্সোনাল কনজাম্পশনের জন্য। ঠিক আছে, বিএনবিসির হচ্ছে পার্টিকুলার ইয়ে অনুযায়ী বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা কত কেজি কতটুকু ওয়াটার তোমার প্রয়োজন হতে পারে পার ডে তে, সেটার উপর বেসিস করে এই পিক ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর দ্বারা গুণ করে প্রেজেন্ট এবং আলটিমেটলি 10 বছর এবং 20 বছর পরে যে ওয়াটার ডিমান্ড সেটা আমরা ডিটারমাইন করে থাকি আর কি। ঠিক আছে, কমন সার্ভিসের ক্ষেত্রে যদি আসি, কমন সার্ভিসের মধ্যে কি কি আছে আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে চলে আসছি উপরে। ঠিক আছে, অডিটোরিয়াম হতে পারে, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে স্টেশন, হোটেল, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমার পার্টিকুলার ক্যাম্পাসের জন্য কি হতে পারে সেটা আমি তোমাকে দিয়ে চলে আসছি। আচ্ছা, আহ এটার জন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল যে 5টা ইয়া আইডেন্টিফাই করে দিলাম, ওই 5টা ইয়ার জন্য পপুলেশন ওয়াইজ আমার কতটুকু প্রেজেন্ট ডে ইয়া হবে, 10 বছর পরে কতটুকু হবে, 20 বছর পরে ওয়াটার ডিমান্ড কতটুকু হবে, এটা আমরা বের করবো। এবং সেগুলো কোনটা, এই যে উপরে আমি আলোচনা করে আসছি যে কোনটা কোনটা হইতে পারে। এখন জিনিসটা হচ্ছে আমার ওই টাইম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর তোমার চেঞ্জ হবে। ঠিক আছে, মোটামুটি একাডেমিক বিল্ডিং এর জন্য আমি তোমাকে বলবো হাই পিক ফ্যাক্টর ধরতে, তার তুলনায় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভে একটু কম, এবং সে অনুযায়ী তোমার হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিতে আর একটু কম ধরতে বলবো। অ্যাডমিনিস্ট্রেটিভে যা ধরবা, ক্যাফেটেরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভে যা ধরবা ক্যাফেটেরিয়া এবং লাইব্রেরিতে সেম পিক ফ্যাক্টর ধরতে পারো মোটামুটি। টাইম ফ্যাক্টরের কথা আসি, টাইম ফ্যাক্টর কিন্তু ডিফারেন্ট হবে। মস্কে তোমার হচ্ছে দিনে 5টা সময় শুধুমাত্র অকুপাই হয়। সো এই 5টা সময়ের উপর বেসিস করে, মেইনলি ওই 5টা সময়কে ফোকাস করে যত ঘন্টা পসিবল হতে পারে, যদিও নামাজ পড়তে তোমার সময় একটু এদিক সেদিক হয়, বাট ওই 5টা সময়কে ধরে যত প্রবাবল ঘন্টা হয় ওটাকে একটু বাড়ায় দিয়ে, শুধু মস্ক বলতেছি, আহ আমাদের তো ইয়াও আছে, মন্দিরটাও আছে, তো মন্দিরটাও কনসিডারেশনে নিয়ে আসবা। তো ওই প্রতিটাতে হচ্ছে যতটুকু সময়ের জন্য তোমার অকুপাইড হবে, ওই অকুপেন্সি টাইমের উপর বেসিস করে 24কে ওই অকুপেন্সি টাইম দিয়ে ভাগ দিয়ে ওই ইন্ডিভিজুয়াল ওই দুটার জন্য তুমি হচ্ছে টাইম ফ্যাক্টর বের করবা। ক্যাফেটেরিয়ার জন্য, ক্যাফেটেরিয়ার ক্ষেত্রেও টাইম ফ্যাক্টরটা হবে সেম অ্যাজ তুমি একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভে যা ধরবা সেটা। ঠিক আছে, কারণ কি ক্যাফেটেরিয়া তোমার খোলা থাকবে শুধুমাত্র ওই যখন ক্যাম্পাস খুলবে, ধরো সকাল ধরো 8টা বা 9টা থেকে শুরু করে 5টা পর্যন্ত ধরতে পারো আর কি। ঠিক আছে, ওই সেম টাইম ধরে টাইম তোমার টাইম ফ্যাক্টরটা আসবে।
আহ তারপর তোমার শপিং এরিয়ার জন্য তুমি যদি ধরো, শপিং এরিয়া 24 ঘন্টা থেকে একটু কম ধরতে পারো, ধরো হচ্ছে সকালে 8টা থেকে ধরে রাত 12টা পর্যন্ত, এইভাবে টাইমটা ধরে ওখান থেকে টাইম ফ্যাক্টর বের করতে পারো। আহ লাইব্রেরির ক্ষেত্রেও সেম, সকাল ধরো 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত অ্যাজিউম করে যতটুকু ঘন্টা হয় সেই অনুযায়ী হচ্ছে 24 ঘন্টাকে সেই টাইম দিয়ে ভাগ দিয়ে যতটুকু টাইম ফ্যাক্টর আছে সেই টাইম ফ্যাক্টরটা বের করে ইয়া করবে আর কি। ঠিক আছে, এইভাবে ইন্ডিভিজুয়াল এই যে আমার কমন সার্ভিসের ইয়েগুলো আছে তার জন্য ওয়াটার ডিমান্ডের ইয়েটা ক্যালকুলেট করবা। গেল, এটা গেল কমন সার্ভিসের জন্য। দেন আসি হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য। তোমার যদি যে কোনো মানে হঠাৎ করে আগুন লেগে যায়, সেই আগুনটা নিভানোর জন্য অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ তোমার ওয়াটার ফ্যাসিলিটি থাকতে হবে। ঠিক আছে, এটা একটা হচ্ছে তোমার ফায়ার হাইড্রেন্ট প্লেস করতে হবে। ফায়ার হাইড্রেন্টের মেইন কাজটা কি? তোমার এটা হচ্ছে মেইনলি ফায়ার হাইড্রেন্ট ইউজ করবে কারা, যখন তোমার আগুন নিভানোর কাজে যারা আসে তারা মেইনলি হচ্ছে ফায়ার হাইড্রেন্টটা ইউজ করে তোমার ফুল বিল্ডিং এর আগুন নিভানোর কাজ করবে একটা। ঠিক আছে, এইটা। সো এইটা, সরি, আচ্ছা, এটা মনে হয় চলে গেল একদমই। আমি একটা করে ক্যালকুলেশন দেখাই দিব, আমি একটু জাস্ট আলোচনা করে আসি। আচ্ছা, ফায়ার ডিমান্ডের ক্ষেত্রে যেটা বলছে যে ফর ওয়াটার সাপ্লাই সিস্টেম ফায়ার ফায়ার ফাইটিং ওয়াটার ডিমান্ড ইজ টু বি ক্যালকুলেটেড ফর ইন্ডিভিজুয়াল অকুপেন্সি টাইপ। ঠিক আছে, প্রতিটা যে বিল্ডিং আছে সেই ইন্ডিভিজুয়াল অকুপেন্সি টাইপের অনুযায়ী আমার হচ্ছে ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করতে হবে, এক এটা। আর দুই হইতেছে স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট। এই ইন্ডিভিজুয়াল সিস্টেমের জন্য যে ওয়াটার ডিমান্ডটা আসবে সেটা ধরো হচ্ছে তুমি যখন কমন সার্ভিসের জন্য উপরে ধরো কমন সার্ভিসের জন্য একটা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করছো বেসড অন আমার ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার সাথে যোগ হবে কোনটা আমার এই ফায়ার ফাইটিং এর জন্য যেটা প্রয়োজন হবে সেটা। তার জন্য কি কোনটা ইউজ করব, টেবিল 6 ইউজ করতে বলা আছে। টেবিল 6টা কি, এটা। ঠিক আছে, ডিপেন্ডিং অন অকুপেন্সি টাইপ অনুযায়ী এখানে বিল্ডিং এর টাইপ দেওয়া আছে এবং এটা কোনটা ক্যাটাগরিজ হবে এই জায়গায় সুন্দর মতো আমাকে সংজ্ঞায়িত করে বলা আছে। এরপরে আছে হচ্ছে কোন ধরনের সিস্টেম আমি ইউজ করব, স্প্রিংকলার সিস্টেম ইউজ করব নাকি স্ট্যান্ড পাইপ এবং হোজ সিস্টেম। স্ট্যান্ড পাইপ হোজ সিস্টেম কোনটা, অনেক সময় দেখবা বিভিন্ন বিল্ডিং এ তালায় তালায় করে কি একটা সুন্দর বক্স রাখা থাকে, বক্সের মধ্যে একটা পাইপ কি সুন্দর পেঁচানো থাকে। ঠিক আছে, ওটা হচ্ছে ফায়ারের সময় ওইটা জাস্ট খুলে ওই হোসটা চালু করে তোমার হচ্ছে পানি দিয়ে আগুন নিভানোর কাজে ইউজ করা হয়। আর স্প্রিংলার সিস্টেম ধরো তোমার একদম ছাদে ইয়া করা থাকে, ছাদ থেকে জাস্ট পানিটা ছড়া যায় যে মুহূর্তে আগুনটা লাগে। সো ডিপেন্ডিং অন কোন সিস্টেম তুমি ইন্ট্রোডিউস করাইতে চাচ্ছ, স্প্রিংকলার সিস্টেম না স্ট্যান্ড পাইপ সিস্টেম, সেটা অনুযায়ী আমার পার মিনিটে কতটুকু পানির প্রয়োজন হতে পারে সেইটা দেওয়া আছে, এবং সেটা ডিউরেশন কতটুকু হবে ডিফারেন্ট ক্যাটাগরি অনুযায়ী সেটা আমাকে দেওয়া আছে। এবং কোন আমাদের যে বিভিন্ন অকুপেন্সি গুলো আছে কোনটা কার মধ্যে পড়বে সেটাই, যে অকুপেন্সি A1 A2 পড়বে লাইট হ্যাজার্ড, A3 থেকে এটা পড়বে লাইট। সো তোমাকে ফার্স্ট আগে আইডেন্টিফাই করে নিতে, ধরে নাও আমি হোস্টেল, আমার যে ছেলেদের হল আছে সেটাকে নিব, এটাকে বলা আছে অকুপেন্সি টাইপ A1। সো A1 অনুযায়ী যদি ধরি, A1টা পরে হচ্ছে লাইট হ্যাজার্ডের মধ্যে। সো লাইট হ্যাজার্ড 1 এর জন্য আমি যদি স্প্রিংকলার সিস্টেম ইউজ করি, আমার পার মিনিটে 1000 লিটার পানি দিতে পারবে এমন ভাবে সিস্টেমটা ডিজাইন করতে হবে, এবং ডিউরেশন কতটুকু, 30 মিনিটের জন্য। সেম ফর তুমি যদি স্ট্যান্ড পাইপ হোস সিস্টেম ইউজ নাও তো সেটা। তো এই মিনিট, এই সরি এই লিটার পার মিনিট এখান থেকে তুমি হচ্ছে আহ কত লিটার তোমার টোটালটা লাগবে, কত টোটাল টোটাল কত লিটার লাগবে সেটা পাবো। আমরা যখন উপরে টেবিল করছি দেখবা প্রেজেন্ট পপুলেশনের জন্য লিটার লিটার পার ডে তে একটা ভ্যালু বের করি। ঠিক আছে,
ওই ভ্যালুটা প্রেজেন্ট পপুলেশনের জন্য, ফিউচার পপুলেশনের জন্য আমরা হচ্ছে বের করে নিই। তো ওই লিটার কত লিটার কনজাম্পশন তার সাথে আমার এইখান থেকে যে ভ্যালুটা আসবে, স্প্রিংকলার সিস্টেম যদি ইউজ করি 30 মিনিট ডিউরেশন অনুযায়ী থাকবে সেটা ধরে হিসাব করে সেখান থেকে টোটাল কতটুকু ওয়াটার লাগবে ওইটা জাস্ট ওটার সাথে যোগ করে দিই। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিল্ডিং যে ফ্যাসিলিটি গুলো আছে তার জন্য ওয়াটার ডিমান্ড ডিজাইন। আরেকটা আছে হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, যেটা আমার রাস্তায় রাস্তায় প্লেস করতে হবে সেটা। স্ট্রিট ফায়ার হাইড্রেন্টের জন্য এখানে বলছে যে অ্যাট অল ইন স্ট্রিট ইন্টারসেকশন এবং টার্নিং, যেখানে যেখানে টার্নিং ইন্টারসেকশন থাকবে সেসব জায়গায় আমি হাইড্রেন্ট প্লেস করব। এবং কত ইন্টারভেলে? 80 থেকে 120 মিটার ইন্টারভেলে। মানে একটা স্ট্রেট ইয়ার মধ্যে ধরো এরকম একটা ইয়া গেছে, ঠিক আছে? সো আমার ইচ ইয়ার মধ্যে এই যে রাস্তার ইন্টারসেকশনের পাশে আমাকে প্লেস করতে হবে। এরপরে নেক্সট যেটা আমি প্লেস করব, ধরো এখানে ধরো আর একটা আছে, এই দুটার মধ্যে যে স্পেসিংটা, স্ট্রেট লাইন স্পেসিংটা 80 থেকে 120 মিটার ইন্টারভেলের হবে। এরকম এভাবে ধরে আমার ফায়ার হাইড্রেন্টটা আমাকে প্লেস করতে হবে। গেল। এখন ফায়ার হাইড্রেন্টের জন্য কি পরিমাণ ওয়াটার লাগতে পারে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটা ক্যালকুলেট করার উপায় কি? দিনে একবার আগুন লাগবে, এটা আমার প্রথম অ্যাজাম্পশন। ঠিক আছে? আহ এখানে একটা জিনিস বলছে, ইচ পয়েন্ট মাস্ট বি সার্ভ বাই অ্যাট লিস্ট 2 ফায়ার হাইড্রেন্ট অ্যাট এ সেম টাইম। ধরো এখানে একটা বিল্ডিং আছে, এই ফ্যাসিলিটির সাথে এইটা এবং এইটা দুটা দিয়ে আমি সাপোর্ট ইয়া করতে পারবো। এটা হলো সেকেন্ড অ্যাজাম্পশন। নজলের যে ডায়ামিটার হাইড্রেন্টের এটা হচ্ছে 3 থেকে 5, এরও কম হয় অনেক সময়। এখানে 3 ইঞ্চি ধরে করতে বলা আছে, তোমরাও 3 ইঞ্চি ধরেই ক্যালকুলেশনটা করো। আর হচ্ছে তোমার ওয়াটার পাইপের ভিতরে ওয়াটারের ভেলোসিটি এটা ধরো 3 ফুট পার সেকেন্ড ধরে। এবং ইচ হাইড্রেন্ট তোমার হচ্ছে 30 মিনিটের জন্য ওয়াটার সাপ্লাই করবে, সেখান থেকে তার উপর বেসিস করে আমরা টোটাল যে ওয়াটার ভলিউম যতটুকু লাগবে সেটা ডিটারমাইন করব। কিভাবে? কিউটা হচ্ছে কি, প্রতি হাইড্রেন্ট দিয়ে পার সেকেন্ডে কত কিউবিক ফুট পরিমাণ পানি ইয়া তোমার ডিসচার্জ হবে। তোমার কি কি লাগবে? এরিয়া লাগে, ভি লাগে, ঠিক আছে? সো আমার যদি কিউ এর ভ্যালুটা জানি, যে ভলিউম অফ ওয়াটার পার ইচ হাইড্রেন্ট, সেটা হচ্ছে কিউ ইন্টু টি, এটা হচ্ছে কিউবিক ফুটে চলে আসবে। নাম্বার অফ হাইড্রেন্ট ওয়ার্কিং এট এ টাইম হলো 2। সো টোটাল ওয়াটার ডিমান্ড কত হবে? এই 2 এবং ভিএফ দুটো একই সময়ে তোমার এই বিল্ডিং কে সাপোর্ট দিতে হবে, তার মানে ওই সেম টাইমে এটাও পানি টানবে, এটাও পানি টানবে। ঠিক আছে? তার মানে একটার জন্য ক্যালকুলেট করে সেটাকে 2 দিয়ে তোমাকে গুণ দিতে হবে। টিটা হচ্ছে কি, কতক্ষণের জন্য তুমি ইয়া দিচ্ছ। কিউ এর ভ্যালুটা, ওই যে তোমার ভেলোসিটি আছে, নজলের তোমার হচ্ছে ডায়ামিটার আছে, এখান থেকে এরিয়া পাবা, সেখান থেকে কত পার সেকেন্ডে কত কিউবিক ফুটে তোমার ওয়াটারের ডিসচার্জ হবে সেই ভ্যালুটা আমার বের হয়ে আসবে। সো কিউ যদি পেয়ে যাই, টাইম ধরো 30 মিনিটের জন্য আমার প্রোভাইড করতে হবে সেটা ধরে, এবং অ্যাট এ টাইমে দুইটা হাইড্রেন্ট আমার পানি ইয়া করবে, এই কিউটির সাথে 2 দ্বারা গুণ। ঠিক আছে? এটা হলো আমার যে টোটাল কি বলবো, ফায়ার ফাইটিং এর জন্য যে আমার টোটাল ওয়াটার ডিমান্ডের প্রয়োজন হবে সেটা হলো এটা। ঠিক আছে? তো ফায়ার ফাইটিং এর জন্য গেল, সবগুলোর জন্য প্রতিটার জন্য করার পরে ফাইনাল জাস্ট হচ্ছে এরকম একটা সামারি টেবিল আমাকে জেনারেট করতে হবে, যে রেসিডেন্সিয়ালের জন্য প্রেজেন্ট কত, 10 বছর পরে কত, 20 বছর পরে কত। ইন্ডাস্ট্রিয়াল আমাদের নাই, এই জায়গায় হচ্ছে আমাদের ক্ষেত্রে ওই একাডেমিক বিল্ডিং এর জন্য কতটুকু প্রয়োজন হবে সেটা। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কিন্তু ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে তোমার শিক্ষকদের জন্য, আর একটা কর্মকর্তা কর্মচারীদের জন্য, আবার আছে ছাত্র ছাত্রীদের জন্য ম্যাথ, সেটা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা আছে সেটার জন্য একটা করতে হবে কমন সার্ভিস। এক্সাম্পল বলেছিলাম যে প্রেয়ার হল গুলো, তোমার লাইব্রেরি, স্কুল যেটা আছে সেটা, শপিং এরিয়া, ক্যাফেটেরিয়া। ঠিক আছে? পাঁচটা। তারপর ফায়ার ফাইটিং এর জন্য, ফায়ার ফাইটিং বলতে তোমার হাইড্রেন্টে আমার কতটুকু পানি লাগবে সেটা। আর ইন্ডিভিজুয়াল জোনের জন্য আমার যে ফায়ার ফাইটিং এর ওয়াটার প্রয়োজন হবে সেটা ওই রেসিডেন্সিয়ালের ইয়ার মধ্যেই আমরা ক্যালকুলেট করে ইনক্লুড করে নিব। ঠিক আছে? সো আমি একটু একটা এক্সাম্পল দেখাই কিভাবে
আমরা হচ্ছে সাজাবো। প্রথমে হচ্ছে ধরো রেসিডেন্সিয়াল পোর্শনের জন্য ওয়াটার ডিমান্ড আমার ক্যালকুলেট করতে হবে। রেসিডেন্সিয়াল পোর্শনের জন্য ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করতে গেলে আমার বেসিক কিছু অ্যাজাম্পশনের প্রয়োজন হবে। প্রথম, যে কত ঘন্টা ধরে করব, এত ঘন্টা যদি হয় তাহলে আমার টাইম ফ্যাক্টরের ভ্যালুটা কতটুকু হবে সেটা। এরপরে পিক আওয়ার ফ্যাক্টর 2.4 থেকে 2.5 এই রেঞ্জে আমাকে ধরতে হবে। এরপরে আমার যে হচ্ছে রেসিডেন্সিয়াল ইয়াগুলো আছে, এগুলোকে তোমরা যদি বিভিন্ন ক্লাসে ক্লাসিফাই করে থাকো, তো ক্লাস অনুযায়ী আমার পার ক্যাপিটা কনজাম্পশন কিরকম হবে সেটা আমাকে ওই যে টেবিল গুলো বললাম, আমার মেইনলি টেবিল লাগবে, আমি তোমাদের বললাম এ আর হলো ডি ইউজ করতে বলছি। এই এ আর ডি ইউজ করে আমার বিভিন্ন একটা আছে যে শিক্ষকদের, কর্মকর্তা কর্মচারীদের একসাথে করে ফেলতে পারো তোমরা যেভাবে পপুলেশন ক্যালকুলেট করছো আর কি, আর হচ্ছে স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এই তিনটা রেসিডেন্সিয়াল পোর্শনের জন্য এ এবং ডি, এই যে 8.5.1 এই টেবিল গুলো ইউজ করে কত ওয়াটার ইয়া হবে সেটা লিখবা। ঠিক আছে, এটা থাকবে। ওই যে বললাম পিক আওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য লিখছে, যেমন হচ্ছে কত ঘন্টা থাকবে পিক আওয়ার, এখানের সাথে তুমি এই জায়গায় টাইম ফ্যাক্টরটা একটু ক্যালকুলেট করে দিবা। অকুপেন্সি টাইপ, আচ্ছা ভালো কথা, এখানে যখন লিখবা অবশ্যই অকুপেন্সি টাইপটা নিবা। এটা কি A1-এ পড়তেছে, A2-তে পড়তেছে, নাকি হচ্ছে যদি তুমি সে ডি টেবিলটা ইউজ করো। তারপর হচ্ছে বাকি যে ইয়া ফ্যাসিলিটি গুলো আছে, আমি একটু আবার ইয়াটাতে যাই। এই যে ধরো হচ্ছে অফিসার্স কোয়ার্টার, এটা যদি তুমি B1 ইউজ করো, B1টা লাগবে। এই যে B1টাও আমার হচ্ছে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা অনুযায়ী, অকুপেন্সি টাইপ অনুযায়ী, দাঁড়াও, অফিসে আছে হোটেল, আচ্ছা, B1টা অনুযায়ী আমার হচ্ছে এই বিল্ডিং টাইপ অনুযায়ী আমার কোন হ্যাজার্ড কন্ডিশনের মধ্যে পড়বে, সেই হ্যাজার্ড কন্ডিশন ওয়াইজ আমার হচ্ছে এই স্প্রিংকলার সিস্টেম থেকে ফায়ার প্রোটেকশন এটা বের করতে হবে। ঠিক আছে, তো এই A1 A2 A3 এগুলো প্লাস হলো, আর হলো আমার এই যে এই জায়গায় আছে যে এই যে A1 A2 A3 B1 B2 B3, সেভাবে আর কি, A1 A2 B3 যেটা অনুযায়ী যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা অনুযায়ী। সো ওই টাইপ গুলো অবশ্যই আমার অ্যাজাম্পশনের মধ্যে থাকবে। আর হচ্ছে পার ক্যাপিটা আমি কনজাম্পশন কতটুকু ধরছি। ঠিক আছে, রেস্ট্রিক্টেড না ফুল ইয়ার ফ্যাসিলিটি সেটা, এবং কেন রেস্ট্রিক্টেড ধরতেছি বা হচ্ছে ফুল ফ্যাসিলিটি ধরছি এটাও আমাকে ইয়া। এইভাবে প্রতিটা জোনের জন্য আমার জোন কয়টা কয়টা হবে, একটা প্রথমে আসবে হচ্ছে আমার রেসিডেন্সিয়াল একাডেমিক এরিয়া, দেন উই হ্যাভ দ্য কমার্শিয়াল এরিয়া বা হচ্ছে কমন সার্ভিস এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ জোন। ঠিক আছে, এই চারটার জন্য। কমন সার্ভিসের জন্য এখানে দেখো পার ক্যাপিটা কনজাম্পশন বিয়ে করে নিছে পিক আওয়ার পিক ফ্যাক্টর, যেটা সবগুলোর জন্য ইউনিফর্ম চার্ট ধরছে। তোমরা চাইলে চার্ট ধরতে পারো, বা ইন জেনারেল গুলাকে তুমি 3 ধরে একাডেমিক যে পোর্শনটা আছে ওটাকে 4 ধরে বা একটু বেশি করে ধরে নিয়ে ইয়া করতে পারো। ঠিক আছে, এটা অ্যাজাম্পশন গুলা। তারপর ফায়ার ফাইটিং এর জন্য ওই যে অ্যাজাম্পশন গুলো আমরা ওখানে দেখলাম মোটামুটি সেম অ্যাজাম্পশন। এটা একটা ক্যালকুলেশন, ধরো আমার হচ্ছে একটা সার্টেন টাইপ অফ একদম টপ লেভেল ইয়ার অপারেটিং এর জন্য, রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য পার ক্যাপিটা কনজাম্পশন ধরছে হচ্ছে 260 এলপিসিডি। বর্তমান এভারেজ প্রেজেন্ট পপুলেশন 14, সেটা অনুযায়ী এভারেজটা আসবে এত লিটার পার ডে। কত ঘন্টার জন্য দিতে হবে, 24 ঘন্টার জন্য দিতে দিতে হবে 2.5। সো টাইম ফ্যাক্টর 24 ঘন্টা হিসেবে ধরে আমার এক চলে আসে। তাহলে পিক প্রেজেন্ট ডিমান্ডটা কত হবে, এটা হলো তোমার টাইম ফ্যাক্টর, এটা হলো এই যে এভারেজ যেটা আসছে সেটা, আর এটা হচ্ছে পিক ফ্যাক্টর দিয়ে একদিনে কতটুকু আসবে, কত লিটার কনজাম হবে সেই ভ্যালুটা চলে আসবে। এরপরে 10 বছরের পরের যে পপুলেশনটা আছে সেটা দিয়ে 10 বছরের জন্য, 20 বছরের জন্য কতটুকু হবে সেটা। ঠিক আছে, এটা গেল হচ্ছে তুমি জাস্ট রেসিডেন্সিয়াল অংশের জন্য যদি বের করতে চাও তো। গেল ফায়ার ফাইটিং এর জন্য ওই যে ক্যালকুলেশনটা বললাম যে 3 ইঞ্চি ইয়া অনুযায়ী তুমি এরিয়া
এত স্পিড অনুযায়ী কিউ পাবা, কিউ এর সাথে টি আর হলো টাইম, এটা গুণ দিলেই এই যে 30 মিনিট এত সেকেন্ড এটা দিলে তোমার হচ্ছে এত টোটাল লিটারের প্রয়োজন পড়ে। টোটাল কত লিটারের প্রয়োজন পড়তেছে, ঠিক আছে? আচ্ছা, এই লিটারটার কিন্তু কোনো দিন বা ইয়া নাই, যে কোনো সময় যে কোনো দিনে এইটা হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য এটাকে পার ডেতে বের করে নেয়, জাস্ট টোটাল কতটুকু লাগবে যদি একটা সময় আগুনের ঘটনা ঘটে তো, ঠিক আছে, সেই সময়টা ধরে। এই জন্য এটাকে পার ডেতে কিন্তু বের করে নেয়, কিন্তু অন্যান্য ইয়ার জন্য কিন্তু পার ডেতে ইয়া বের করতে হবে। আচ্ছা, ফায়ার হাইড্রেন্টের পজিশনটা কিভাবে করব? ওই যে বললাম ইন্টারসেকশন বা টার্নিং পয়েন্টে দিব, এবং 80 থেকে 120 মিটারের মতো। এখানে দেখো ওই যে লাল কালি দিয়ে যে ইয়াগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ফায়ার হাইড্রেন্টের বিভিন্ন যে লোকেশন গুলো, সেই লোকেশন গুলো প্লেস করা আছে, ঠিক আছে? এবং একটা জিনিস যদি খেয়াল করো, মোটামুটি ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে দেওয়া সব এখন কোনো এবং সেগুলো সব 80 থেকে 120-এর মধ্যেই রাখা, ঠিক আছে? 80 থেকে 120-এর মধ্যে থাকবে, এবং মোটামুটি সব ইন্টারসেকশন পয়েন্টে দিয়ে সে অনুযায়ী তোমার হচ্ছে এটা প্লেস করতে হবে। আচ্ছা, ফায়ার হাইড্রেন্ট প্লেস করার ক্ষেত্রে আবার আর একটা জিনিস, যেটা ওই যে একটা কথা বলা আছে, যে কোনো একটা পয়েন্ট যেন দুইটা ফায়ার হাইড্রেন্ট দিয়ে তোমার তুমি হচ্ছে কি বলে সার্ভিস দিতে পারো, এই জিনিসটাও আমাকে খেয়াল রাখতে হবে। ধরো এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের কথাই যদি ধরি, আমার এই হাইড্রেন্ট এবং এই হাইড্রেন্ট দুটো মানে এমন দূরত্বে থাকতে হবে যেন হচ্ছে ওই যে 80 থেকে 120 মিটার, এমন দূরত্বের মধ্যে থাকতে হবে যেন এই দুটো দিয়ে হচ্ছে আমি এই পার্টিকুলার পয়েন্টকে সার্ভিস দিতে পারি। সো এই জিনিসটা একটু প্রিপেয়ার করবা, তোমাদের অলরেডি ইয়াটা প্লেস করা আছে, জাস্ট এই যে এখানে পয়েন্ট দিয়ে ফায়ার হাইড্রেন্টের লোকেশন গুলো কোথায় হতে পারে সেই লোকেশন গুলো আইডেন্টিফাই করে দিবা তোমাদের যে ড্রয়িংটা আছে সেখানে। আচ্ছা, এখন আসি আমার ইন্ডিভিজুয়াল জোন ওয়াইজ যে আমার ইয়ার প্রয়োজন পড়তেছিল, ইন্ডিভিজুয়াল জোন ওয়াইজে আমার কি বলে ওটাকে, সরি, ইন্ডিভিজুয়াল জোন ওয়াইজ যে হচ্ছে আমার ফায়ারের জন্য যে স্প্রিংলার সিস্টেম ইউজ করি বা হচ্ছে স্ট্যান্ড পাইপ সিস্টেম ইউজ করি, আমার কতটুকু ইয়ার প্রয়োজন হচ্ছিল সেটা আর কি, যেটা সেটা ক্যালকুলেশনটা এখানে দেখানো আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো A1 আর A2-র মধ্যে যেটা পড়ে, সেগুলোকে লাইট হ্যাজার্ড মধ্যে ফেলা আছে, যেগুলো হচ্ছে A3-র মধ্যে পড়ে সেগুলো হচ্ছে লাইট হ্যাজার্ড 2 ক্যাটাগরি। এইভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পার মিনিটে কত, কত ডিউরেশন, পার ডেতে কত লিটার, এটা আমার মেইনলি এটা পার ডেতে না, এটা অ্যাকচুয়ালি দিনের, যে কোনো দিনের যে কোনো সময় আগুন লাগলে যেন এটা আমার ইয়া দিতে পারে, ঠিক আছে, সেই হিসাবে। ঠিক আছে, এখানকার যে ডিমান্ড ক্যালকুলেশনটা আমার করতে যেটা হবে, যে 30 মিনিট ধরে চলবে 1000 লিটার, ঠিক আছে, একটা সময়ে ফায়ারের ইনসিডেন্ট ঘটতে পারে, সেই ইনসিডেন্টের কনসিডারেশন নিয়ে সেটা ধরে এই ডিমান্ডটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এই ইয়াটা যদি ধরি, আমার ধরো হচ্ছে এই যে বাংলো আছে, কোয়ার্টার গুলো আছে, এগুলো A1 A2 A3, এই কোয়ার্টার গুলার সবগুলো A1 থেকে A3-র মধ্যে ভাগ করা অকুপেন্সি টাইপ, সে অনুযায়ী পিক ফ্যাক্টর আছে, প্রেজেন্ট পপুলেশন, পপুলেশন বি 10 বছর এটা। এরপরে আছে এলপিসিডি তে কত, এবং ইন্ডিভিজুয়াল এই যে A1, তারপর A2 A3 ওয়াইজ আমার ফায়ার ডিমান্ডের জন্য কতটুকু আসে, সেটাও এখানে এই কমানে এই ইয়াতে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে প্রেজেন্টের এইটা পিক ডিমান্ড অ্যাট প্রেজেন্ট, এরপরে পিক ডিমান্ড হচ্ছে তোমার 10 বছর পরে, পিক ডিমান্ড তোমার হলো 20 বছর পরে, ঠিক আছে? এই জিনিস যেটা, এটা যেটা করতে হবে, পিক ডিমান্ড প্রতিদিনের জন্য এই তোমার হচ্ছে এই এলপিসিডি কে প্রেজেন্ট ইয়ার দিয়ে পিক ফ্যাক্টর এবং টাইম ফ্যাক্টর, যেহেতু রেসিডেন্সিয়াল তার জন্য টাইম ফ্যাক্টর হচ্ছে 1, সেটা ধরে তোমার এই পিক ডিমান্ড পার ডেতে কত, 10 বছরে যে কত, তারপর হচ্ছে 20 বছরে যে কত, ঠিক আছে? এইভাবে করে টোটাল যতগুলা রেসিডেন্সিয়াল এরিয়া থাকবে সবগুলার ইয়ার জন্য তোমার টোটাল কতটুকু ওয়াটার ডিমান্ড আসে সেটা,
আহ, এই ফায়ারের ইয়েটা এটার সাথে যদি ইনক্লুড করো, একটা যেটা এই 30,000 যেটা আছে সেটা এটার সাথে যোগ হবে, প্রেজেন্ট ডেতেও থাকবে, 10 বছর পরে যেও থাকবে, 20 বছর পরে যেও থাকবে। তার মানে তোমার এই যে পিক ডিমান্ড যেটা আছে তোমার 260, তোমার প্রেজেন্ট ডে পপুলেশন ধরো হলো 14, পিক আওয়ার ফ্যাক্টর 2.5, আওয়ার ফ্যাক্টর 1, এর সাথে তোমার ফায়ারের জন্য যত ওই যে 30,000 যেটা আসছে সেটা। ঠিক আছে, এটা গেল প্রেজেন্ট ডে। সেম উপায়ে 10 বছর পরের জন্য এটা দিয়ে যে ভ্যালুটা আসে, 10 বছর পরের অনুযায়ী যা শুধু এইটা চেঞ্জ হয়ে এই জায়গায় যে 260 বলো, 2.5 বলো, 1 বলো, এইটা বলো, সব সেম থাকবে। চেঞ্জ হবে পপুলেশনটা, পপুলেশনটা কি 10 বছর পরে যে পপুলেশনের যে ডিমান্ড ছিল সেটা, সেটা ওয়াইজ যেটা ভ্যালু, সেই ভ্যালুটা বসবে এখানে। এইভাবে করে তারপর সব টোটাল প্রতিটা মানে সব রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য টোটাল আমার প্রেজেন্ট ডে ওয়াটার ডিমান্ড কত, 10 বছর পরে কত, 20 বছর পরে কত, এইভাবে করে রেসিডেন্সিয়ালের জন্য, তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর জন্য, তারপর হচ্ছে তোমার কমন সার্ভিসের জন্য, সবকিছুর জন্য বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কমন। এই যে কমন সার্ভিসের জন্য এখানে যেমন হচ্ছে বিভিন্ন পপুলেশন বের করছে, পিক আওয়ার ফ্যাক্টর সবার জন্য 4 রাখছে, তারপর হচ্ছে তোমার টাইম ফ্যাক্টর যেটা, টাইম ফ্যাক্টরটা দেখো এক একটার জন্য এক এক রকম। এই টাইম ফ্যাক্টরটা ক্যালকুলেট করার জন্য যেভাবে বললাম, প্রেয়ার হলগুলো যে সময়টা অকুপাই থাকে ওই ইন্ডিভিজুয়াল সময় ধরো একটা সার্টেন ঘন্টার জন্য ধরে নিয়ে 24 ঘন্টাকে অত দিয়ে ভাগ দিয়ে তুমি হচ্ছে টাইম ফ্যাক্টরটা ক্যালকুলেট করবা। ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এবং তোমার ক্যাফেটেরিয়া 9টা থেকে 5টা এটা ধরে, তারপর তোমার হচ্ছে শপিং এরিয়া এবং তোমার হচ্ছে লাইব্রেরি এরিয়া, এটাকে 9টা থেকে রাত 10টা পর্যন্ত ধরে যত সময় হয় 24কে তত দিয়ে ভাগ দিয়ে যে টাইম ফ্যাক্টরটা আসে সেই টাইম ফ্যাক্টরের ভ্যালুটা বের করো। এরপরে এই যে তোমার টোটাল এলপিসিডি কত, সেখান থেকে এই যে পিক ইয়াগুলো কত আসবে সেই ভ্যালুগুলো থেকে বের করে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, এই কমন সার্ভিস আসবে। তারপর হচ্ছে আহ হ্যাঁ, কমন সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই জিনিসগুলো যাবে এইভাবে প্রতিটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা আসবে। দেওয়ার পরে যেটা হবে যে তোমার হচ্ছে ফায়ারের জন্য কতটুকু লাগতেছে সেটার হলো তোমার ওইটা বের করতে হবে। ফায়ারের জন্য তোমার ওই ওয়াটার হাইড্রেন্টের জন্য যে ইয়াটা লাগে, ওয়াটার হাইড্রেন্টটা কোথায়, ওই যে শুরুতেই আমরা ক্যালকুলেট করে আসি যে আমার ওয়াটার হাইড্রেন্টের জন্য কতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে এইটা। এটা কিন্তু মোটামুটি সব এরিয়ার জন্যই সেম হওয়ার কথা, যেটা হাইড্রেন্ট ইউজ, প্রতিটা হাইড্রেন্টের জন্যই আহ, মানে যে ফ্যাসিলিটিসই ইউজ করো না কেন, ইচ ফ্যাসিলিটির জন্যই তোমার এই ডিমান্ডটা এইটা ডিমান্ডই থাকার কথা, রেসিডেন্সিয়াল বলো অ্যাডমিনিস্ট্রেটিভ বলো সেটা অনুযায়ী আর কি। ঠিক আছে, তোমার টোটাল ফায়ার হাইড্রেন্ট সেটা অনুযায়ী তোমার ওয়াটার ডিমান্ড কতটুকু আসবে সে অনুযায়ী আলটিমেটলি আমার এই টেবিলটা প্রিপেয়ার করতে হবে রেসিডেন্সিয়ালের জন্য প্রেজেন্ট ডে, 10 বছর, 20 বছর পরে, কমার্শিয়াল মানে কমন সার্ভিস এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। এইটার বদলে আমাদের এখানে একাডেমিক ইয়াটা আর হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য তোমার প্রেজেন্ট যা থাকবে 10 বছর পরও সেই ডিমান্ড, কারণ হচ্ছে জাস্ট যে মুহূর্তে আগুন লাগবে ওই মুহূর্তে আমার হাইড্রেন্টটা ইউজ করা হবে, এছাড়া হাইড্রেন্ট ইউজ করা হবে না। ঠিক আছে, তার উপর বেসিস করে এই ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করা, এই জন্য এটা হলো প্রেজেন্ট ডে 10 বছর, 20 বছর পর্যন্ত সেম করে সবগুলো যোগ করে টোটাল ওয়াটার ডিমান্ড যেটা, এটা আলটিমেটলি আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের বের করার উপায়। ঠিক আছে, সো এই জিনিসটাই আমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে যে আমার ইন্ডিভিজুয়াল এরিয়া ওয়াইজ রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য একটা টেবিল আসবে, টোটাল অ্যাট প্রেজেন্ট 10 বছর, 20 বছরের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ, কমন সার্ভিস, একাডেমিক বিল্ডিং। এরপরে আমার হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, ফায়ার হাইড্রেন্টের জন্য কতটুকু ওয়াটার ডিমান্ড লাগতে পারে সেটা। এই 5টা ক্যালকুলেট করার পরে এই সামারি টেবিলটা আমরা হচ্ছে বানাবো সবকিছু টেবিলে, যাতে হচ্ছে টোটাল ওয়াটার ডিমান্ডটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি তার জন্য।
সাথে হচ্ছে এডিশনাল একটা জিনিস প্রিপেয়ার করতে বলছি, যে হচ্ছে ফায়ার হাইড্রেন্ট যদি আমি প্লেস করতে চাই, আমার কাছে ম্যাপটা প্রিপেয়ার করা আছে। সেই ম্যাপের, তোমরা অলরেডি ম্যাপটা প্রিপেয়ার করছো, ওই ম্যাপে কোন কোন জায়গায় আমি হচ্ছে ফায়ার হাইড্রেন্ট প্লেস করতে পারি। ঠিক আছে, ওই যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারসেকশন এবং আহ, দুইটা ফায়ার হাইড্রেন্টের মধ্যে ডিস্টেন্স 80 থেকে 120 মিটার হবে। এই দুটো খেয়াল রেখে আমাকে ফায়ার হাইড্রেন্ট গুলো প্লেস করতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে এই কয়টা জিনিস, নেক্সট রিপোর্ট যেটা আসবে সেটা, এই ড্রয়িংটা, টেবিল আসবে তোমার 4টা, স্যাম্পল ক্যালকুলেশন ফর ইন্ডিভিজুয়াল জোনের জন্য, অ্যাজাম্পশন গুলো ইনক্লুড করা থাকতে হবে, এবং আলটিমেটলি একদম ফাইনাল যে আমার সামারি টেবিলটা আছে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশনের, এই টেবিল 5.7 এর মতো এই সামারি টেবিলটা ঠিক আছে। এটা অনুযায়ী সম্ভবত টাইম দেওয়া আছে নেক্সট রোববার পর্যন্ত। সো নেক্সট রোববারে এই ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করে যে রিপোর্টটা সেটা সাবমিট করব। এরপরে আমরা হচ্ছে শনিবারে, শুক্রবারে না, আমরা শনিবারে হচ্ছে ওয়েল ডিজাইন করব, সেটা রিপোর্ট সাবমিশন। এরপরে হয়তো বা সোমবার পর্যন্ত সময় দিব, সোমবারে হচ্ছে ওয়েল ডিজাইনের ইয়েটা সাবমিট করব। ঠিক আছে, সো আপাতত এখানে এই স্যাম্পল রিপোর্টটাও আমি দিয়ে রাখছি, যে কিভাবে ক্যালকুলেট করছে, যাতে একটা গাইডলাইন পাও। ক্লাস নোটটা আছে যেখান থেকে ডাটাবেজের যে ভ্যালুগুলো সেগুলো পাবা। তো আমাদের পার্টিকুলার ইয়ার জন্য এই জিনিসটা করা শুরু করো, যদি কোনো সমস্যা দাঁড়ায় আস্ক করো, আমি চেষ্টা করব যথাসম্ভব তোমাদেরকে সলিউশন করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, দেখে নিও। আর আবারও বলতেছি, রিপোর্ট সাবমিশনের ডেডলাইন হচ্ছে সানডে। এই ওয়াটার কি রিপোর্ট করতে হবে এটা হচ্ছে তোমাদের লিংকে দিয়ে দেওয়া আছে, স্যাম্পল রিপোর্টটাও দিয়ে দেওয়া আছে। এটা সাবমিট করতে হবে সানডে, ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশনের রিপোর্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। মিতু আছে? যদি মিতু স্যার। একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে একবারে পরে আমি তোমার কাছ থেকে নিয়ে নিবো আর কি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখ।